ক্ষমতা ছাড়ার পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন বাইডেন। আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব বললেন সাকিব। সাবেক শীর্ষ মার্কিন নেতা জো বাইডেন তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার পর প্রথমবারের মতো শিকাগোতে আমেরিকানদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। ভাষণটি মার্কিন টিভি চ্যানেলগুলো সম্প্রচার করেছে। বাইডেন প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানকারী বেসরকারি সংস্থা আয়োজিত একটি সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি প্রায় 30 মিনিট ধরে বক্তব্য দেন। বর্তমান মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন বাইডেন, যদিও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে বর্তমান প্রশাসনের নীতির সমালোচনা করেন। এছাড়া প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকান সমাজের মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের উপর জোর দেন এবং সতর্ক করেন, এই ধরনের মেরুকরণ চলতে পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে রাশিয়া সফর নিয়ে আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেন, রাশিয়ায় আমার ভ্রমণের উদ্দেশ্য হলো পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেয়া, যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি ঘোষণা করেন, আরাকচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন, যা পূর্বে নির্ধারিত ছিল। ভারতের 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রক্ষ নম জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সময়ের সঙ্গে উত্তর পূর্ব ভারতের গুরুত্ব বাড়তে থাকবে। আসন্ন উত্তর পূর্ব বিনিয়োগকারী সম্মেলন 2025 এর সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জয়শঙ্কর তাদের এই অঞ্চলের সঙ্গে পরিচিত হওয়ার এবং এর সম্ভাবনা সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও শিল্প উদ্যোক্তাদের কাছে তুলে ধরার আহ্বান জানান। মঙ্গলবার জয়শঙ্কর বলেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অনেকগুলো গুরুত্বপূর্ণ নীতির কেন্দ্রবিন্দুতে আছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এলডিসি থেকে উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আমাদের পূর্ণ গতি নিয়ে এগোতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের ফলে কোনো সেক্টর যেন ক্ষতিগ্রস্ত না হয়, বরং আমরা যেন মধ্যম আয়ের দেশ হিসেবে সুবিধা দিয়ে আদায় করতে পারি, সে ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করতে হবে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ 15 বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ পাকিস্তান। পররাষ্ট্র দফতর পরামর্শ FOC-তে অংশ নিতে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি বিমানে পাকিস্তান থেকে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আমনা বালুচ। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার ওঠার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দীর্ঘ 15 বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ পাকিস্তান। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তর পরামর্শ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। সাকিব আল হাসানের 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারকে ছাপিয়ে গেছে তার মাত্র 6 মাসের রাজনৈতিক জীবন।
এই স্বল্প সময়েই তার জীবনে এসেছে বড় ধরনের ওলটপালট। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে নিজের পথকে আরও জটিল করেছেন সাকিব। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব তার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিল না এবং এখনও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন। গতকাল রাত্রিবেলা 9টার দিকে ইন্তেকাল করে। বাবার মৃত্যুশয্যায় পাশে না থাকা স্ত্রী রিয়া মনিকে বয়কট করলেন হিরো আলম। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা গেছেন। মঙ্গলবার ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। পালক বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এদিকে জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম। আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়া মনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। হিরো আলম বলেন, এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না, যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। এর আগে বাবার মৃত্যু খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ কোনোদিন দেখতে আসেননি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? হিরো আলম আরও উল্লেখ করেন, রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না। খুব শীঘ্রই মায়ামণি, রিয়া তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করছেন হিরো আলম। এদিকে মঙ্গলবার রাত 9টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের বাবা আব্দুর রাজ্জাক। তিনি শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন। হিরো আলমের প্রকৃত বাবা মারা যান 2017 সালে। আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে হিরো আলম বলেন, সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। চ্যানেল 52 বিনোদন ডেস্ক। এবার পোশাক নিয়ে সমালোচনার শিকার কাজলের বোন তানিশা। পরনে কালো রঙের ফিনফিনে পোশাক, তার উপর বসানো সাদা রঙের গোলাপ ফুল। ফুলের ফাঁক দিয়েই উকি দিচ্ছে শরীরে হিল্লোল। রোববার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় কস্টিউম পার্টি ছিল। তাতে অংশ নেন হুমা কুরেশি, ওয়ামিকা গাব্বি এবং তানিশা সহ আরও অনেকে। ওই অনুষ্ঠানে ঢোকার সময় যত কাণ্ড। কালো ম্যাক্সি ড্রেস পরে ঢোকার সময় ছবি শিকারীদের ক্যামেরা বন্দী হন তানিশা। পোশাক জুড়ে গোলাপ ফুল, তবে গোলাপ ফুলগুলি ঠিক মতো পোশাকে লাগানো ছিল না। এই বেশে দেখা গেল কাজলের বোন তথা অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়কে। মুম্বাইয়ের টিনসেল টাউনের এক বিশেষ পার্টিতে বসেছিল তারকাদের মেলা, কিন্তু গাড়ি থেকে নামতেই তানিশাকে দেখে চক্ষু চড়ক গাছ তার অনুরাগীদের। নিন্দুকেরা তাকে দ্বিতীয় উর্ফি জাভেদ তকমাও দিয়েছেন। পোশাকের জন্যই কটাক্ষের শিকার হলেন তানিশা। কালো জালের পোশাক জড়িয়েছিল তানিশার শরীর। নামমাত্র আবরণ হিসেবে ছিল কাপড়ের সাদা গোলাপ। নেটিজেনদের দাবি, পোশাকের সঙ্গে ঠিকঠাক অন্তর্বাসও পরেননি অভিনেত্রী। সব মিলিয়ে এমন সাহসী পোশাকে তানিশা নাকি বেমানান। তানিশার এই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায়। পোশাক বিভ্রাটের ফলে যে বেশ অস্বস্তি বোধ হচ্ছে তানিশার, তা তার হাঁটা চলাতেই স্পষ্ট। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, পোশাক তো নয়, মনে হচ্ছে যেন প্লাস্টিক ব্যাগে করে সামগ্রী বয়ে নিয়ে যাচ্ছেন। আবার কেউ লিখছেন সস্তার মেট গালা, আবার কেউ লিখছেন দ্বিতীয় উর্ফি। অনেকে আবার তানিশার পাশেও দাঁড়িয়েছেন, বলছেন কোনো মহিলাকে পোশাক নিয়ে খোঁচা দেয়া উচিত নয়।
অভিনয় জীবনের শুরু থেকেই দিদি কাজলের সঙ্গে তুলনা শুনতে হয়েছে তানিশা মুখোপাধ্যায়কে। যশরাজ ফিল্মের নীল অ্যান্ড নিকি ছবিতে অভিনয় করার পর থেকেই তানিশা দর্শকের নজরে আসেন, কিন্তু দর্শকের ভালোবাসা পাওয়ার আগেই সমালোচনার শিকার হয়েছেন তিনি। তার অভিনয়ের মধ্যে যেন দিদি কাজলের প্রতিবিম্ব দেখতে চেয়েছিলেন দর্শক, কিন্তু তা হয়নি। ফলে অভিনেত্রী হিসেবে সফল হওয়া হয়নি তানিশার। অন্যদিকে দিদি কাজল, যার অভিনয় জীবন যথেষ্ট সফল, এখনও কাজ করে যাচ্ছেন। বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা, তারা হলেন কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বলিউডে পা রেখে দারুণ খ্যাতি কুড়িয়েছেন কাজল, পাশাপাশি সংসারীও হয়েছেন। তবে ৪৫ বছর বয়সী তানিশা মুখার্জি এখনও অবিবাহিত। বিয়ে না করলেও ৬ বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চ্যানেল ৫২ বিনোদন ডেস্ক।